পার্ট 4 সেখান থেকেই শুরু হয়, যেখান থেকে পার্ট 3 শেষ হয়েছিল, যেখানে জিও জিহুনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল যাতে সে কান্না না করে। এরপরে জিও জিহুনের কান্না থামায় এবং তাকে একটি জায়গায় নিয়ে যায়। জিহুন তখন তাকে বলে, আমার বয়স যখন 15 ছিল তখন আমি সুমিনের সাথে পরিচিত হই। আমার কোনোদিন মনেই হয়নি সুমিন আমার ফ্রেন্ড হবে, কারণ সে অনেক ইন্টেলিজেন্ট ছিল, তবে সেটা আমার মতে, কারণ আমি ছোট থেকে অবহেলিত ছিলাম। সুমিনের পরে আমার জীবনে মিনহানের এন্ট্রি হয়, তবে আমি সবসময় চেতাম মিনহান যেন আমাকে সাপোর্ট করে আর আমাকে বুঝুক, তবে সে এই কাজটা কখনোই করতো না। তার এই সমস্ত কথা শুনে জিও বলে, যা হয়েছে তা সব ভুলে যাও, তুমি যেভাবে মিনহান এবং সুমিনকে দেখতে চেয়েছিলে ওরা ঠিক সেভাবেই রয়েছে, তাই তোমার উচিত ওদেরকে নিয়ে বেশি চিন্তা না করা। জিহুন বলে, আমি যখন এখানে 2013 সালে প্রথম এসেছি তখন আমি নিজেকে খুবই একা মনে করতাম, তবে যখন আপনি আমার জীবনে এসেছেন তখন আমি মনে করতে শুরু করে দিয়েছি আমার পাশেও কেউ একজন রয়েছে। সাথে জিহুন জিওকে ধন্যবাদ জানায়। জিও তার ধন্যবাদ শুনে বলে, আমার উচিত তোমাকে ধন্যবাদ বলা, কারণ তোমার জন্যই আমি আমার দ্বিতীয় লাইফে আসতে পেরেছি। তারপরে তারা দুইজন হাঁটতে হাঁটতে বেশ কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে জিহুনের সামনে মিনহান আসে এবং তাকে বলে, তুমি কেমন গার্লফ্রেন্ড? আমি কালকে সারা রাত কীভাবে ঘুমিয়েছিলাম তুমি আমাকে দেখতেও গেলে না। জিহুন তাকে বলে, ও রিয়েলি, তুমি তাহলে ঘুমিয়েছিলে? কিন্তু আমি তো তোমার টেন্টে গিয়েছিলাম, তবে তোমার টেন্টে তোমাকে আমি খুঁজে পাইনি। তখন এখানে মিনহান বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ওয়াশরুমে গিয়েছিলাম, তাই হয়তো আমাকে খুঁজে পাওনি। তার উত্তর শুনে জিহুন হাসতে থাকে, কারণ সে আগে থেকেই জানতো সে কোথায় ছিল। এরপরে মিনহান কথাটি ঘোরানোর জন্য খাবার খাওয়ার কথা বলে। পরে জিহুন মিনহানের সাথে খাবার খেতে যায়। মিনহান ভালো ভালো খাবারগুলো জিহুনের পাতে বেড়ে দিচ্ছিল, যাবার দূর থেকে সুমিন দেখে ফেলে এবং সে অনেক জেলাসি ফিল করে। তখন তার রাতের কথা মনে পড়ে যায়, যেখানে মিনহান তাকে বলেছিল, আমাদের মধ্যে যা হয়েছে তা তুমি জিহুনকে বলবে না। সমিন বলে, কেন? মিনহান বলে, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে কখনো কষ্ট দিতে পারবে না, আর এই কথা বললে তোমার বেস্ট ফ্রেন্ড তো কষ্টই পাবে। বেচারা সমিন নিজের কথার জালে নিজেই ফেসে যায়, তবে তাদের দুজনকে একসাথে দেখে সে অনেক বেশি জেলাসি ফিল করতে শুরু করে দেয়। সুমিন বাসায় এসে জিহুনের ছবির উপরে তার সমস্ত রাগ উঠায়, মানে জিহুনের ছবিগুলো সে নষ্ট করতে শুরু করে দেয়। এইদিকে মিনহান সমিনের কথা মনে করে অনেক খুশি ছিল। তখন তার ফ্রেন্ড তার কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে, আজকে সে এত খুশি কেন? মিনহান তাকে বলে সে কি করে জিহুন এবং সমিন দুইজনকে একসাথে চালাচ্ছে। তার ফ্রেন্ড রেগে গিয়ে বলে, ওরা দুজন বেস্ট ফ্রেন্ড, ওদের সাথে তুই এমন কেন করছিস? সাথে ওরা একই অফিসে চাকরি করে, যদি কোনো মতে তুই একদিন ধরা পড়ে যাস তাহলে তোর কি হবে? শুধু গার্লফ্রেন্ড না, তুই সাথে তোর মান সম্মানও হারিয়ে ফেলবি। যা শুনে মিনহান বেশ চিন্তায় পড়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় সে সমিনের থেকে দূরে থাকবে। সে আজকে সিদ্ধান্ত নিয়েছিল সমিনের থেকে সে দূরে থাকবে। ঠিক ওই সময় জিহুন তার কাছে আসে এবং তাকে বলে, আজকে তার সাথে যে মিটিং রয়েছে সেই মিটিংয়ে জিহুন যেতে পারবে না, কারণ জিহুনের অন্য কাজ রয়েছে আর জিহুনের পরিবর্তে সমিন তার সাথে যাবে। যা শুনে মিনহান বেশ ঘাবড়িয়ে যায়, কারণ মিনহান চাচ্ছিল সমিনের থেকে দূরে থাকতে। এরপরে জিহুনকে মিসেস কান্টি লেটার দেয়, যেটি সমিন তাকে দিয়েছিল এবং বলেছিল এটি জিহুনকে দিয়ে দিতে। মিসেস কান যখন এটি জিহুনকে দেয়, জিহুন এই লেটারটি পড়ে। এই লেটারটি এমনভাবে লেখা হয়েছিল যাতে জিহুন যেন সমিনের কথাই গলে যায় এবং তার যেন ব্রেন ওয়াশ হয়ে যায়। জিহুন কিছুক্ষণের জন্য মনেই করে নেয় যে সমিন ভালো হয়ে গিয়েছে। ঠিক ওই সময় সেখানে জিও চলে আসে এবং এই লেটার পড়ে বলে, সুমিন বেশ ভালো ব্রেন ওয়াশ করতে জানে, তবে তুমি জানো ওর কথায় ফেসে যেও না। জিহুন বলে, এমনও তো হতে পারে সে ভালো হয়ে গেছে। জিও তাকে বলে, ওর ফাঁদে তুমি পা দিও না। ওর লেটার দেখেই বোঝা যায় ও ভালো ভালো মানুষকেও পাগল করতে জানে, আর তুমি তো সরল মনের মানুষ। এরপরে জিও আবারও ইহুকের দোকানে যায় এবং খাবার অর্ডার করে। ইহুক ভাবতে থাকে সেদিন যে জিও তাকে যে কথাগুলো বলেছিল এর মানে কি। জিও তাকে একটি কথা আরও বলেছিল, সে নাকি 10 বছর বাঁচবে, এটা কনফার্ম। আর এই কথার মানে ইহুক বুঝতে পারে না, যার জন্য সে বেশ চিন্তায় ছিল। এদিকে সমিন ও মিনহান মিটিং শেষে সমস্ত আইটেম নিয়ে তাদের ফেস্টিভ্যাল শুরু করে। এই ফেস্টিভ্যালে সমিন অনেকভাবে মিনহানকে পটানোর চেষ্টা করে, কারণ লোভী সুমিন আগে থেকেই জানতো মিনহান স্টক মার্কেটে ভালো লাভ করছে, যার জন্য সে তাকে পটানোর সমস্ত চেষ্টাই চালিয়ে যায়। এরপরে সমিন মিনহানকে বলে, তুমি আমাকে পাগল পেয়েছো, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? মিনহান বলে, তুমি তো আমাকে বলেছো তোমরা দুইজন বোনের মতো, আমি চাই তোমাদের দুজনের সাথেই থাকতে। আর অনেক বছর আগে একজন ছেলের দুইজন বউ থাকতো। এখানে আমরা আরেকটি বিষয় জানতে পারি যে মিনহান কেন জিহুনের সাথে বিয়ে করতে চাচ্ছিল।
কারণ তার উপর ছিল অনেক ঋণের বোঝা, আর যার জন্য সে জিহুনকে বিয়ে করে সমস্ত বোঝা সে জিহুনের উপর দিতে চাচ্ছিল। সমিনের কথা শুনেই মিনহানের সাথে রাগারাগি করে। ওই সময় মিনহানের কল আসে, যেখানে মিনহান ও সুমিন ফেস্টিভ্যালে না থাকায় কিছু লোক একাকে কিছু খাবার খেয়ে ফেলে, যার ফলে তারা অসুস্থ হয়ে যায়। এদিকে জিহুন খুব সুন্দর করে তার মিটিং শেষ করে। এরপরে সে অসুস্থ লোকগুলোকে হসপিটালে অ্যাডমিট করা হয়, যেখানে মিনহান হসপিটালের সমস্ত বিল পে করে দেয়, যার জন্য সুমিন তাকে জিজ্ঞেস করে তুমি কেন পে করলে। মিনহান তাকে বলে এই ভুল আমাদের, আমরা যদি সেখানে থাকতাম তাহলে এটা কখনোই হতো না, আর কোম্পানি জানলে আমাদের চাকরি এখনই শেষ হয়ে যাবে। তাই আমি চালাকি করে নিজেই টাকা পরিশোধ করে দিলাম যাতে কোম্পানি কিছু না জানে। এদিকে টিভিতে দেখানো হয় মিনহান যে কোম্পানি থেকে স্টক কিনেছিল সেই কোম্পানি একটা প্রতারক কোম্পানি, এবং এই কোম্পানির সিইও আজ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। যা দেখে তো জিহুন অনেক খুশি হয়, আর মিনহান সমস্ত রাগ জিহুনের উপর ছাড়ে। আর জিহুন মনে মনে অনেক খুশি হয়, তবে তার সামনে তা প্রকাশ করে না। এরপরে মিনহান সুমিনের সাথে দেখা করে এবং তাকে বলে আমি তোমাকে পছন্দ করি, তবে ভালোবাসি না। আমি চাই জিহুনের সাথে বিয়ে করতে, তাই তোমার থেকে আমি দূরে থাকতে চাই, কারণ তোমার কাছে যদি আমি থাকি তাহলে আমি একদিন নির্ঘাত তোমার প্রেমে পড়ে যাব। তার এই কথা শুনে সুমিন তার কাছে ভালো সাজার জন্য তাকে বলে আচ্ছা আমি তাহলে জিহুনকে কিছু বলবো না তোমার নামে, তুমি নিশ্চিন্তে জিহুনকে বিয়ে করতে পারো। তবে মিনহানের কাছে ব্যাপারটি বেশ অদ্ভুত লাগে, সে তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপরে মিনহান জিহুনকে বলে আমাদের দুজনে বিয়ে করার ডেট ছিল পরের বছরে, তবে আমি চাই এই বছরই যেন আমি তোমাকে বিয়ে করি, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। জিহুন তো জানতোই সব ঋণের বোঝা তার উপর চাপানোর জন্যই সে তাকে এখন বিয়ে করতে চাচ্ছে, তাই সেও তাকে হ্যাঁ বলে দেয়। তবে হ্যাঁ বলার কারণ এই নয় যে সে তাকে ভালোবাসে, সে তাকে ফাঁসানোর জন্য হ্যাঁ বলে। জিহুন মনে মনে বেশ ভালো রকমের প্ল্যান করে রেখেছিল মিনহানকে কী করে ফাঁসানো যায়। এরপরে মিনহান জিহুনকে বলে আমি জানতাম তুমি এমনটাই বলবে, কারণ তুমিও আমাকে পছন্দ করো। এ কথায় জিহুন তার দিকে অদ্ভুতভাবে হাসে। এরপরে জিহুন সব কথা জিওকে বলে এবং তাকে বলে আগের বারও সে তার টাকা যখন লস হয় তখন আমাকে প্রপোজ করেছিল। সে একটি সেলফিশ মানুষ, আর আমি চাই না আমি আবার ওকে বিয়ে করি। আমি শুধুমাত্র ওকে আমার জালে ফাঁসানোর জন্য বিয়ে করার চাল চেলেছি শুধুমাত্র। এরপরে জিহুন জিওর বাসায় সে বিড়ালের কথা বলে, যে বিড়ালটা তার খুব চেনা চেনা লাগে। তার যখন 17 বছর বয়স সে তখন একটি ছোট বিড়ালের সাথে সময় উদযাপন করত। জিওর তখন মনে পড়ে যায় সেও সেই বিড়ালটিকে অনেক কেয়ার করত, এবং সে বলে আমার বাসায় যে বিড়ালটিকে তুমি দেখছো সেটি হচ্ছে সেই বিড়াল। এ কথা শুনে জিহুন জিওর বাসায় যায় এবং এই বিড়ালটির সাথে সে আরও মজা করতে শুরু করে দেয় এবং বলে ছোটবেলায় সে কীভাবে এই বিড়ালটি কেয়ার করত। এরপরে জিও জিহুনকে তার বাসার পাসওয়ার্ড বলে দেয়, যাতে জিহুন মন চাইলেই যেন বিড়ালটির সাথে দেখা করতে আসে। এরপরে জিহুন জিওকে বলে যখন আমি মিনহানের সাথে বিয়ে করি তখন আমি অনেক বড় ঋণ নিয়ে তার সাথে বিয়ে করি, কারণ আমার হাতে তখন টাকা ছিল না, আর আমার জন্মদিনে মিনহান আমাকে প্রপোজ করেছিল। তবে তার প্রপোজ করার ধরন আবারও যখন আমার মনে পড়ে আমার একদম ঘৃণা চলে আসে, কারণ এটা একদমই বাজে একটা প্রপোজের স্টাইল ছিল। আর কিছুদিন পরে আমার দ্বিতীয় জীবনের প্রথম জন্মদিন আসতে চলেছে, মানে মিনহান আমাকে সেবার প্রপোজ করবে। তবে আমি চাই না ও আমাকে যেন ওই একইভাবে প্রপোজ করুক। এরপরে জিহুনের যখন জন্মদিন হয় খুব লাক্সারিয়াসভাবে তার জন্মদিন সেলিব্রেট করা হয় এবং মিনহান সবার সামনে জিহুনকে প্রপোজ করে। জিহুনের সমস্ত কিছু দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। মিনহান তাকে খুব সুন্দর করে প্রপোজ করে, যা দেখে জিও মনে মনে বলতে থাকে জিহুন আমি তোমার জন্য সব করতে পারি। আর সোমিন মনে মনে বলতে থাকে জিহুন আমিও দেখিয়ে দিব মিনহানকে কী করে তোর কাছ থেকে কেড়ে নিতে হয়। আর জিহুন মনে মনে বলতে থাকে এখন আমি দেখিয়ে নিব পারফেক্ট রিভেঞ্জ কী করে নিতে হয়। অতীতে যে হাসি তোমরা আমার মুখ থেকে কেড়ে নিয়েছিলে বর্তমানে আমি সেই হাসি তোমাদের মুখ থেকে কেড়ে নিব। তোমরা আমার শান্ত রূপ দেখেছো, তবে আমার ভয়ঙ্কর রূপ তোমরা এখনও দেখোনি। এরপরে সবাই জিহুনের বার্থডে সেলিব্রেট করে। সুমিন তখন বলে তোমরা কখনই আয়োজন করলে, আমি তো কিছুই জানলাম না, এটুকু তো সামান্য আমার প্রিয়সীর জন্য। তবে মিনহান মনে মনে ভাবতে থাকে আমিও তো কখনো ভাবিনি এভাবে প্রপোজ করব, কারণ এই প্ল্যানটি মিনহানের ছিল না। আমরা বুঝতে পারি এই প্ল্যানটি অন্য কারোর ছিল, যা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। জিহুন তখন মিনহানকে খুশি করার জন্য তাকে বলে তুমি যদি এত কিছু না করে আমাকে সস্তা গিফট দিতে তাও আমি তোমার উপর খুশি থাকতাম, কারণ আমি তোমাকে ভালোবাসি। এরপরে আমরা অতীতের ফ্ল্যাশব্যাক দিতে থাকি, যেখানে মিনহান লিখছিল কি করে সস্তায় কাউকে প্রপোজ করা যায়। ওই সময় সেখানে জিও চলে আসে এবং তাকে বলে কিছুদিন পরে তো জিহুনের জন্মদিন, তাই আমি জিহুনের জন্মদিন উপলক্ষে একটি বড় করে আয়োজন করতে চাই।
আর মিনহান তুমি চাইলে ওই সময় জিহুনকে প্রপোজ করতে পারো। মিনহান তো মহাখুশি এবং তাকে বলতে থাকে, আমি জানতাম আপনি কখনোই আমার গার্লফ্রেন্ডকে পটাতে পারবেন না, ও শুধুমাত্র আপনার কর্মচারী। আর যাই হোক, আমি তো এখন এই সুযোগে প্রপোজও করতে পারবো, ফিরি ফিরি আমার কোনো টাকাই খরচ হবে না। এবং সে জিওকে বলে, স্যার একটা কথা বললে মনে করবেন না, তবে আপনার যত টাকা থাকুক না কেন আপনার ভাগ্য আমার থেকে ভালো নয়। এবং সে মনে মনে বলতে থাকে, আপনি তো আমার বস, তাই আমি আপনাকে কিছু করতে পারবো না, তবে আমি চাইলে আপনার সামনে জিওনকে প্রপোজ করে আপনার মনটা ভেঙে দিতে পারবো। এরপরে মিনহান জিওকে বলে, আপনি আসবেন না পার্টিতে? জিও বলে, অবশ্যই আসবো। এরপরে আমরা পার্টিতে চলে যাই, যেখানে জিহুন জিওকে দেখে স্মাইল করছিল, কারণ সে জানে এ সমস্ত কিছু জিও জিহুনের জন্য আয়োজন করেছিল। এরপরে জিহুন মনটাকে শান্ত করার জন্য নদীর পাড়ে একা দাঁড়িয়ে থাকে। ওই সময় তার কাছে সুমিন আসে এবং তাকে বলে, তুমি কি আমার উপর এখনও রাগ করে আছো? যদি রাগ করে থাকো আমাকে ক্ষমা করে দাও, আর আগের মতো বেস্ট ফ্রেন্ড হয়ে কথা বলো। এরপরে সে তার হাত ধরে টানতে থাকে, যা দেখে জিহুন তাড়াতাড়ি তার হাত থেকে ছাড়িয়ে নেয় এবং তাকে বলে, আমি এই বিষয় এখনও ভেবে দেখিনি, আর ভাবতেও চাই না। আমি তোমার থেকে দূরে থাকতে চাই, তোমার থেকে দূরে থাকলে ভালো থাকি, তোমার কাছে আসলে আমি অসুস্থ হয়ে যাই, তাই আমাকে আর বিরক্ত করো না। এরপরে সে সেখান থেকে চলে যায়, আর সুমিন তাকে বলে, তুমি যদি আমার কাছে না আসো তাহলে আমি এখনই লাফ দেব, আর তুমি জানো আমি সাঁতার জানি না। এরপরে জিহুন যখন পিছনে তাকায়, ওই সময় সুমিন নিচে লাফ দিয়ে ফেলেছিল, যার জন্য জিহুন তাকে বাঁচাতে সেখানে চলে যায়। জিহুন সুমিনকে বাঁচানোর জন্য চেষ্টা করে, ওই সময় সুমিন তাকে দেখে শয়তানি হাসে এবং তাকে নিচে নামানোর চেষ্টা করে, সে তাকে নদীর গভীরে নিয়ে যেতে চায়। ওই সময় সেখানে জিও চলে আসে এবং জিহুনকে উঠিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। সবাই তাকে জিজ্ঞেস করে সে কী করে নদীর মাঝখানে গেল। জিহুন তাকে বলে, সুমিন পা পিছলিয়ে নদীতে পড়ে গিয়েছিল, আর তাকে বাঁচাতে আমিও পড়ে গিয়েছিলাম। তবে জিহুন মনে মনে জানতো সুমিন পা পিছলিয়ে নয়, বরং সে ইচ্ছাকৃতভাবেই নদীতে ঝাঁপ দিয়েছিল। এরপরে মিনহান তার রুমে যায়, যেখানে সুমিন তার বেডের উপর শুয়েছিল। মিনহান তাকে বলে, তুমি এখানে কি করছো? বাইরেই জিহুন রয়েছে, তুমি এখানে কি করে এলে? এখন যদি জিহুন তোমাকে দেখতে পায় তাহলেও আমাকে কি মনে করবে? সুমিন তাকে বলে, আজকে আমি অনেক খুশি, কারণ জিহুন আজকে আমাকে বাঁচাতে গিয়ে নিজের নদীতে ঝাঁপ দিয়েছে। মানে জিহুন আমাকে ঠিক কতটা ভালোবাসে তা আমি আজকে বুঝতে পেরেছি। এরপরে জিহুন জিওকে বলে, সুমিন ইচ্ছাকৃতভাবে নদীতে ঝাঁপ দিয়েছিল, আর সবাইকে সে বলছে সে পা পিছলে পড়ে গিয়েছিল। শুধু তাই নয়, সে আমাকে টান দিয়ে দিয়ে নদীর গভীরে নিয়ে যাচ্ছিল, যাতে আমরা দুইজনই যেন মারা যাই। আমার কল্পনার থেকেও সুমিন অনেক খারাপ, আর আমি জানি এই কথা যদি আমি তোমাকে ব্যতীত অন্য কাউকে বলতাম কেউ এই কথা বিশ্বাস করতো না, তবে তুমি আমাকে বিশ্বাস করো। সুমিন এতটাই ভয়ঙ্কর যে তার স্বার্থের জন্য যে কাউকে মারতে পারে, এমনকি আমাকেও। আর সে নদীতে ঝাঁপ দিয়েছিল এই কারণেই, যাতে সে এবং আমি দুইজন যেন একসাথেই মারা যাই, কারণ তখন সে তার স্বার্থ হাসিল করত। এরপরে জিও জিহুনের হাত ধরে, ওই সময় সেখানে নিহুন চলে আসে, তবে সে সামনে কাউকে দেখতে পায় না, কারণ জিও এবং জিহুন দুইজনই দেওয়ালের পিছনে লুকিয়েছিল। এরপরে জিও জিহুনের মন ঠিক করার জন্য একটি জায়গায় নিয়ে যায় এবং তাকে বলে, যখনই আমার মন খারাপ হয় তখনই আমি এই জায়গায় আসি, এই জায়গায় আসলে আমার মন অটোমেটিকলি ঠিক হয়ে যায়, যেমন তোমার হচ্ছে, কারণ আসলে এখানে জিহুনেরও মন ভালো হয়ে যায়। এরপরে জিও জিহুনকে বলে, সুমিনকে নিয়ে তুমি এত ভয় পেও না, কারণ তুমি সুমিনকে আগে থেকেই জানো, ওর প্রতিটা গতিবিধি তুমি জানো, আর তুমি ওর থেকেও বেশি যোগ্য আর অনেক স্মার্ট, তাই ওর কথা মনে করে খামোখাই তুমি নিজে নিজেকে বিচলিত করো না। এরপরে জিহুন অফিসে যায় এবং সবাইকে সে তার রিং দেখাতে থাকে এবং বলতে থাকে কিছুদিন পরেই সে বিয়ে করে ফেলবে। এরপরে জিহুন জিওর সাথে লিফটে ওঠে। জিহুন আর জিও একসাথে দাঁড়িয়েছিল, তাদের দুইজনের হাত খুব ক্লোজ ছিল, তবে দুইজনের মধ্যে কারোরই সাহস নেই একে অপরের হাত ধরা। এরপরে জিহুন জিওকে বলে, পরের সপ্তাহে আমি মিনহানের অবস্থা পুরোপুরি খারাপ করে দিব, ওর পুরোপুরি ব্যান্ড বাজিয়ে দিব, আর আমি চাই আপনি যেন এটি নিজের চোখে দেখেন, কারণ এই সিনটা দেখলে বারবার আপনার হাসতে মন চাইবে। শুধুমাত্র পরের সপ্তাহের জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। ওই সময় জিও তাকে বলে, আমি তো চেয়েছিলাম দেখতে, তবে আমি পরের সপ্তাহে জাপান ট্যুরে যাব। জিহুন বলে, ও তাহলে তো আপনি মিস করলেন, তবে চিন্তা করবেন না, ওকে আমি এমন শিক্ষা দেব যেন ও আমার দিকে তাকাতেও যেন না পারে। এরপরে তারা একে অপরকে দেখে স্মাইল করে। যাই হোক, এরপরে আমরা সুমিনকে দেখতে পাই, যার কাছে মিনহান আসে এবং তাকে বলে, এ সপ্তাহে জিহুনকে দেখতে আমার বাড়ির লোকজন আসবে। সুমিন বলে, তোমরা অনেক ভালো মন্দ খাবার খাবে, আমার জন্য ভালো মন্দ খাবার কিনে আনবে। মিনহান বলে, অবশ্যই কিনে আনবো।
ওই সময় সেখানে মিসেস কান এবং নিহুন চলে আসে। জিহুন বলতে থাকে আমাকে পরের সপ্তাহে মিনহানের পরিবার থেকে লোক দেখতে আসবে। নিহুন বলে ও তাহলে তো তোমাদের অনেক দামি দামি শপিং করতে হবে। আমি শুনেছি এ সময় ফিউচার হাজবেন্ড নিজের বউদের জন্য অনেক দামি দামি এক্সপেন্সিভ জিনিস কিনে আনি যাতে তার ফ্যামিলি তাকে পছন্দ করে ফেলে। আর এগুলো শুনে তো মিনহান একদমই অবাক হয়ে যায়, কারণ তার এমনিতেই টাকা শর্ট ছিল। এরপরে সুমিন জিহুনের বাসায় যায় এবং তাকে বার্থডে গিফট হিসেবে 2টা হিল দেয়। জিহুনের মনে পড়ে এটি সেই হিল যেটি সে তার বাসায় দেখেছিল, মানে সুমিনের সেই হিল। এরপরে সুমিন জিহুনকে বলে তুই তো রান্না জানিস না, তাই তোকে রান্না শেখানোর জন্য আমি একটি রান্নার ক্লাবে তোকে ভর্তি করে দিয়েছি। আর জিহুন মনে বলতে থাকে এখানে তো মিনহানের মাও আসবে, তাই সে রাজি হয়ে যায় সেখানে যেতে। তবে বাসায় যখন জিহুন সে হিলগুলো দেখে তখন সে কান্নায় ভেঙে পড়ে এবং সে বলে মানুষ এতটা খারাপ কি করে হয়, মানুষের প্রতি এমন আচরণ দেখে মনেই হয় না এরা মানুষ। এবং এই হিলগুলো তাকে যেন আরও কাঁদিয়ে তুলছিল। এরপরে জিহুন সুমিনের সাথে সেখানে যায় এবং শুরুতেই সে তার শাশুড়ির সাথে দেখা করে, যে কিনা আসার সাথে সাথে সবার সাথে খারাপ ব্যবহার করছিল, এমনকি জিহুনের সাথেও। তবে সে সুমিনকে পছন্দ করে। জিহুনের গাজর কাটার স্টাইল দেখে সে বলতে থাকে এভাবে কেউ গাজর কাটে নাকি, তোমার রান্না একটুও ভালো হবে না। এবং সেখানে থাকা একটি ছেলে শেফকে দেখিয়ে সে বলে স্যার এসব মেয়ে আসে আপনাদের মতো হ্যান্ডসাম ছেলেদের পটানোর জন্য, রান্না করার জন্য নয়। যা শুনে জিহুন তাকে বলে আমার রান্নার স্টাইলটা ঠিক এমনই, আমার কিছুদিন পরেই বিয়ে হতে যাচ্ছে। তখন মিনহানের মা বলে না জানি কোন পরিবারের কপাল পুড়তে চলেছে। এরপরে জিহুন তার রান্না কমপ্লিট করে এবং সব থেকে ভালো খেতে হয় জিহুনের রান্না, যাতে মিনহানের মাও বেশ অবাক হয়ে যায় আর জিহুন হাসতে থাকে। জিহুন মনে মনে মিনহানকে মাকে অনেক ধন্যবাদ জানায়, কারণ যখন সে বিয়ে করেছিল মিনহানের মা তাকে প্র্যাকটিস করিয়েছিল কী করে রান্না করতে হয়। এদিকে মিসেস কানকে তার মেয়ে কল করে এবং তাকে বলে তার খুব খিদে পেয়েছে, তার বাবা বাসায় নেই, তাকে যেন কিছু রান্না করে দিয়ে যায়। যা শুনে মিসেস কান তার সমস্ত কাজ ফেলে মেয়ের কাছে চলে যায়, কারণ তার মেয়ে খুবই ছোট ছিল। তবে রাস্তায় বেশি জ্যাম থাকায় সে তখন মিস্টার লির কাছে সাহায্য চায় এবং তাকে বলে তাকে যেন তার বাসায় পৌঁছে দিতে। মিস্টার লি তাকে সাহায্য করে। এরপর মিসেস কান তার বাসায় যায়, তবে বাসায় দেখতে পারে তার মেয়ে নুডলস খাচ্ছিল এবং পাশে তার হাজবেন্ড ছিল। সে তাকে বলে তুমি কোথায় গিয়েছিলে আমার মেয়েকে রেখে? তার হাজবেন্ড বলে আমি তো শুধুমাত্র বন্ধুদের সাথে পার্টি করতেই গিয়েছিলাম। এরপরে মিসেস কান তার বাচ্চাকে আদর করতে শুরু করে দেয়। এরপরে সুমিন জিহুনকে বলে তুই কবে এত ভালো রান্না শিখলি, আমাকে তো বললি না। জিহুন বলে আরে তেমন কিছুই না, আমি শুধুমাত্র চেষ্টা করেছিলাম। ওই সময় সেখানে মিনহান চলে আসে আর সুমিন মিনহানকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। জিহুন সুমিনকে বলে মিনহান আজকে আমাকে শপিং করতে নিয়ে যাবে এবং খুব এক্সপেন্সিভ জিনিসও কিনে দেবে। সুমিন বলে আমিও যেতে চেয়েছিলাম, তবে আজকে আমার কাজ রয়েছে তাই আমি যেতে পারবো না। সুমিন অনেক বেশি জেলাসি ফিল করে। আর এই সিনের মাধ্যমে আমাদের আজকের গল্পের 4র্থ নম্বর পর্ব এখানেই শেষ হচ্ছে। 5ম পর্বের জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।